গুজরাটের এক অনামী নরেন্দ্র দাস মোদির উত্থান নিয়ে কিছু বলবো। আর দুদিন পরেই তিনি আবার থার্ড টাইম, যা ঐতিহাসিকভাবে কোনো অকংগ্রেসি দলের পক্ষ থেকে একজনকে তিনবার প্রধানমন্ত্রী করানো হচ্ছে, সেই ইতিহাসের পথে এখন দামোদর দাস মোদি। অনেক জল্পনা কল্পনা, অনেক অ্যারেঞ্জমেন্ট, লাভ লোকসান, যোগ বিয়োগ, গুণভাগ সব করে টোরে এখন নিশ্চিত হওয়া গেছে যে না, তাকে আর ঠেকানো যাচ্ছে না। কিন্তু তার উত্থানটা বিশ্বের কাছে এক মানে অবিস্মরণীয়। গুজরাটের একটা ছোট্ট সে গ্রামে একটা বাচ্চা ছেলে পুকুরে বাচ্চা কুমিরের ছানা পেয়েছিল, তার লেজ ধরে নিয়ে আসা সেই ছেলে, তারপরে বাবার সঙ্গে চায়ের দোকানে সব চালিয়ে টালিয়ে তার উত্থান শুরু হলো 2001-এ। এখন তার বয়স 73 বছর। 2001-এ গুজরাটের কেশুভাই প্যাটেলের স্থলাভিষিক্ত হলেন। তখন মুখ্যমন্ত্রী ছিলেন কেশুভাই প্যাটেল। তাকে সাময়িকভাবে সরিয়ে মোদিকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হলো। তিনি প্রথম বিধানসভায় সদস্য হলেন 2002-এ, একটা বাই ইলেকশন থেকে বিধায়ক হলেন। তার জীবনের সবথেকে খারাপ সময় হচ্ছে 2002। গোদ্রায় হিন্দু করসেবকদের ট্রেন পুড়িয়ে 47 জনকে মেরে ফেলা হয়। পাল্টা প্রায় 1000 মুসলিম খুন হন, ঘরবাড়ি জ্বালানো হয় তাদের। তার প্রশ্নে পুরো দায় চাপিয়ে দেওয়া হয় মোদির কাঁধে। তখন বাজপেয়ী সরকার, বাজপেয়ীও তাকে বলেছিলেন যে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করা উচিত ছিল। এই যে তার মানে গায়ে রক্তের দাগ লেগে গেল, সেই রক্তের দাগ মোছাতে গিয়ে তার জীবনপণ করতে হয়েছে। এবং এই সেকেন্ড টার্ম মুখ্যমন্ত্রী হওয়ার পরে, প্রধানমন্ত্রী হওয়ার পরে সুপ্রিম কোর্ট থেকে তিনি প্রমাণ হয়েছে যে না, তিনি কোনোভাবেই দায়ী ছিলেন না। সেই সময় তিনি তার কোনো কর্তব্যের অবহেলা করেননি। কিন্তু তার গায়ে সেই যে রক্তের দাগ আজও মতকা সদাগর থেকে আরম্ভ করে যা খুশি তাই কংগ্রেস বলে যায়, তার আর কিছু বলতে পারে না। কিন্তু ওইটা বলে এবার সংখ্যালঘুদের মন জয় করে, তথাকথিত সেকুলারদের মন জয় করে এই কথা বলে। যাই হোক, 2005 আমেরিকা তাকে ভিসা দেয়নি, চিন্তা করা যায়। 2007-এ পূর্ণ সময়ের জন্য গুজরাট বিধানসভায় জিতলেন এবং তিনি মুখ্যমন্ত্রী হলেন। তখন থেকেই শুরু হয় গুজরাটের উন্নয়ন, যাকে বলা হতে থাকে গুজরাট মডেল। সারা দেশে গুজরাট মডেল ছড়িয়ে দেবার চিন্তা তার মাথায় আসে। 2013-তে তাকে বিজেপি দল একজন মুখ্য প্রচারক হিসেবে সারা দেশে প্রচারের দায়িত্ব দেয়। তিনি সারা দেশেই বক্তব্য রাখেন এবং জিতে যাবার পরে 2014-তে তাকেই প্রধানমন্ত্রী করা হয়। মে 2016-তে তিনি 2014-তে তিনি প্রথম প্রধানমন্ত্রী পদ গ্রহণ করলেন। তিনি প্রথম প্রধানমন্ত্রী হন। 2016-তে তিনি একটা বড় সিদ্ধান্ত নেন, যা নিয়ে তোলপাড় হয়ে যায়। সেটা হচ্ছে নোটবন্দি। 1000 টাকা এবং 500 টাকার নোট তিনি অচল করে দেন। সন্ধ্যায় 8টায় একটা ঘোষণা করে দেন তিনি টিভিতে। এই টাকা নিয়ে তো একদিকে যেমন কালোবাজারিরা তারা বেকায়দায় পড়ল ঠিকই, কিন্তু সাধারণ মানুষও চূড়ান্ত মানে অব্যবস্থা, মানে পরিকাঠামো ছিল না ব্যাংকের। মানে একদিকে ওই টাকা জমা নেবে আর একদিকে ছোটো মানুষ, ক্ষুদ্র যে টাকা পয়সা, লাইনের পর লাইন, বিরাট লাইন দিয়ে সেই টাকা করতে হচ্ছে। হয়তো দুধ কিনবে, একটা 500 টাকার নোট ছিল, ছেলে মেয়ের দুধ কিনতে পারেন, এরকম সময়ও গেছে। এটা নিয়ে খুব প্রচার হয়েছে। আবার পরবর্তীতে এটা নিয়ে আবার দেখা গেল যে বেনিফিটও পেয়েছে। যাই হোক, 2017-তে তার জিএসটি, গুড সার্ভিস ট্যাক্স, এটা তিনি করলেন কি, বারে বারে বিভিন্ন ধাপে ধাপে ট্যাক্স না নিয়ে একটা ট্যাক্স করে দিলেন। সেটা হচ্ছে জিএসটি, গুড সার্ভিস ট্যাক্স। এটা নিয়েও বিতর্ক
ছিল তো, কিন্তু তখন কংগ্রেস সমর্থন করে এটাই, বা বিরোধীরা সমর্থন করে এটা পাশ হয়ে যায়। কিন্তু জিএসটি কিন্তু পরবর্তীতে মোদিকে অনেক ধাক্কা দিয়েছে, মোদিকে মানে পছন্দ হয়নি মানুষের, ছোটোখাটো ব্যবসায়ীদের খুব ক্ষতি হয়েছে। 2018-তে বিজেপি 5টা অ্যাসেম্বলি হারিয়ে ফেলে, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় সহ 5টা জায়গায় তারা হেরে যায়। হ্যাঁ, মানে মোদির আমলে 2021-এ এখান থেকে কিন্তু আস্তে 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 পিছু উঠতে থাকেন। এর মধ্যে এবার 2024-এ তো দেখলেনি, তার আগে 2024-এ জানুয়ারিতে রাম মন্দির প্রতিষ্ঠার তোড়জোড় হয়। 2024-এর জুনে ভোটে 244 আসন লাভ, রাম মন্দির করেও কিন্তু তার লাভ হলো না। 2044টা পেলেন। এইবার আস্তে আস্তে তার দরকার 272, কিন্তু তার শরিক হিসাবে আর যারা আছে তাদের মিলিয়ে 293টা, এবং আরও 4জন নির্দল নিয়ে 297টা তার কাছে এসে গেছে। মানে গভর্নমেন্ট গড়তে আর কোনো সমস্যা নেই। সমস্যা এখন বিরোধীদের, তারা বলছে এই গভর্নমেন্ট থাকবে না, এই নীতিশ ব্ল্যাকমেল করবে, চন্দ্রবাবু ব্ল্যাকমেল করবে, কত রকম বাহানা তোলা হচ্ছে। আরে বাবা, গভর্নমেন্ট ফর্ম করলে সব ঠান্ডা হয়ে যাবে। এবং আমরা তো চাই এরকম একটা গভর্নমেন্ট যে একটা লোক কখন স্বৈরাচারী হয়, সে যখন এককভাবে ডিসিশন নেয়, তার একার কথায় সবটা চলে, তখন তাকে স্বৈরাচারী বলা হয়। আজকে এসে পশ্চিমবাংলায় মমতা যা বলবে তাই, একটা দ্বিতীয় কারুর কথা বলার হিম্মত আছে, তার বিরুদ্ধে একটা আঙুল তোলার হিম্মত আছে। কিন্তু মোদি এতদিন তাই ছিল, মোদি এবার তাকে আরও 10 জনকে নিয়ে চলতে হবে, তো ডেমোক্রেটিক হয়ে তো হলো, আমাদের সাধারণ মানুষের পক্ষে মঙ্গল হলো। এতে চেঁচামেচি করার কী আছে? শুনবে নীতিশের কথা, শুনবে চন্দ্রবাবুর কথা, অন্যান্য শরিকদের কথা শুনে একটা সম্মিলিতভাবে চালাবে, তবে সেটাই তো ডেমোক্রেসি। ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর সবথেকে বৃহত্তম ডেমোক্রেসি, আবার পুরনো ডেমোক্রেসিও বলা চলে। তো সেই ডেমোক্রেসিতে যদি 3-4টে দল নিয়ে একটা সরকার চলে, আমরা মনে করি সেটা ভালো, এবং সেটা একদিকে মঙ্গল হবে, সবারই মঙ্গল হবে। আমি সুকুমার দেবনাথ, মামাটি মানুষ পত্রিকা এবং ইউটিউবের পক্ষ থেকে আমাদের একটু লাইকস এবং আমাদের একটু সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। নমস্কার।